ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এসপিরেন্টস, আজ আমাদের ইন্ডিয়ান ইকোনমি লেকচার নাম্বার 33। আমরা ইন্ডিয়ান ইকোনমির একদম শেষের দিকে চলে এসেছি থিওরি ক্লাসে। আমাদের আর বেশ কয়েকটা টপিক রয়েছে, সেগুলো কমপ্লিট হলে মোটামুটি ইন্ডিয়ান ইকোনমি কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করছি আমার ব্যস্ততার মধ্যেও ফ্রি সময় ক্লাসগুলোকে দেওয়ার জন্য। সো তোমরা ক্লাসটাকে ভালো করে করো। আর আশা করছি সবাই খাতা পেন নিয়েই বসেছো। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসো, ক্লাসগুলোকে নোট করো। ওকে। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপ জয়েন করনি, তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের গ্রুপ লিঙ্ক, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। ওকে। সো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিনা এগ্রিকালচার সম্পর্কে পড়েছি। হ্যাঁ, অর্থাৎ ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এগ্রিকালচারের কি ভূমিকা আছে সেই বিষয়টা সম্পর্কে পড়েছি। আজকে আমরা পড়তে চলেছি নতুন একটা টপিক, দ্যাট ইজ ইকোনমিক রিফর্ম। কি পড়তে চলেছি? ইকোনমিক রিফর্মস। তো ইকোনমিক রিফর্মসটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট অর্থনীতির ক্ষেত্রে। কিছু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আছে, কিছু স্ট্যাটিক কোয়েশ্চেন্স আছে, যেটা হচ্ছে 1991-তে হয়েছিল। সেই ইকোনমিক রিফর্মসটাকে আমরা আজকে পড়বো। ওকে। সো চলো তাহলে আমাদের ইকোনমিক রিফর্মস অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি অফ 1991 এই কাহিনীটাকে দেখতে হবে। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি তোমাদের জন্য যে আমাদের ভারতবর্ষের অর্থনীতি যদি আমরা ধরি 1947 থেকে 1947 সাল থেকে টুডে আজকের দিন পর্যন্ত, এটা যদি একটা টাইম গ্রাফ হয়, তাহলে এর মাঝে একটা টাইম পিরিয়ড আসে, দ্যাট ইজ 1991। ওকে। অর্থাৎ 1947 সাল থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা ছিল সেটা, যদিও যদিও এটা মনে রাখবে, আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 সাল থেকেই আমাদের ভারতবর্ষ মিক্সড ইকোনমির ওয়েটা ফলো করে, মিক্সড ইকোনমি। ওকে। সো এটা নিয়ে কোনো ডাউট থাকার প্রসঙ্গ নেই। কিন্তু 1947 থেকে 1991 সাল পর্যন্ত এই যে যে টাইম পিরিয়ডের অর্থ ব্যবস্থা, এই টাইম পিরিয়ডের অর্থ ব্যবস্থা একটু ক্লোজ অর্থ ব্যবস্থা ছিল, অর্থাৎ একটু সোশ্যালিস্টিক, একটু সোশ্যালিস্টিক ইকোনমিক টেন্ডেন্সিস কিন্তু এখানে আমরা দেখতে পাই। কেন? কারণ আমি আগেও বলেছি, আজও বলছি, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। এটা কেন? দেখো, ভারতবর্ষে ইংরেজরা ট্রেড করবার নাম করে এসেছিল। হ্যাঁ, বিদেশিরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার নাম করে এসে যখন ভারতবর্ষে তাদের ব্যবসার সাথে সাথে পলিটিক্যাল পাওয়ার অর্থাৎ কমার্শিয়াল থেকে কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকেও তাদের পলিটিক্যাল পার্সপেক্টিভটা বড় হয়ে গেছিল, এবং তারা একটা সময় ভারতবর্ষকে পরাধীন করেছিল এবং দীর্ঘ সেই পরাধীনতার শিকল কাটিয়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। তো সেই কারণে স্বাধীনতার পরে ভারতবর্ষের যারা সরকারে এসেছে, তারা বারবার এটাই প্রচেষ্টা করেছে যে ভারতবর্ষকে ওপেন করা যাবে না। ওপেন ইন দ্য সেন্স, ভারতবর্ষের ইকোনমি ওপেন ইকোনমি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অর্থে বিভিন্ন ধরনের টার্মস কন্ডিশনস, লাইসেন্সিং, পারমিটিং, কোটা ইত্যাদি জিনিসের মাধ্যমে অর্থনীতিটাকে ক্লোজ ছিল, অর্থাৎ যা কিছু করবে গভর্নমেন্ট করবে। তাহলে সোশ্যালিস্টিক ইকোনমি বলতে আমরা কি বোঝাতে চাইছি? যে গভর্নমেন্ট করবে, যা করবে গভর্নমেন্ট করবে, সেখানে প্রাইভেট অর্গানাইজেশনসগুলোর বা ব্যক্তি মালিকানার ভূমিকা থাকবে না। তো এই ঘটনা ঘটার পরে যেটা হলো, আমাদের দেশের অর্থ ব্যবস্থা খুব একটা সংকটের মধ্যে চলে গেল, একটা ইকোনমিক্যাল ক্রাইসিস ভারতবর্ষে তৈরি হলো। সেটা কবে? 1991 সালে। 1991 সালে যখন এই ইকোনমিক ক্রাইসিসের সময়কালে ভারতবর্ষের ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে আমরা বলি, এগুলো সব আলোচনা হয়েছে। তো ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু ভারতবর্ষের তলানিতে গিয়ে ঠেকেছিল। আর সেই জায়গা থেকে ভারতবর্ষকে উদ্ধার করার জন্য ভারতবর্ষ তখন আইএমএফ এর কাছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে অ্যাপ্রোচ করেছিল। আর তারা কিছু সাজেশনস দিয়েছিল, তারা কিছু কন্ডিশনস অ্যাপ্লাই করেছিল ভারতবর্ষের অর্থব্যবস্থাকে আবার চাঙ্গা করার জন্য বা লোনস প্রোভাইড করার জন্য। তো তখন থেকে শুরু হলো
এই আর একটা যুগ ভারতের অর্থনীতির। তো সেই 1991 থেকে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষ যে মডেলে চলছে সেটাকে আমরা বলি হচ্ছে এলপিজি মডেল। ওকে, সরি, এলপিজি মডেল অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। নাও এই বিষয়টাকে আমরা আলোচনার মধ্যে আনছি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিফোর 1991, আফটার 1991, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের যে অর্থব্যবস্থার মডেল ছিল সেই মডেলকে আমরা এলপিকিউ মডেল বলতে পারি। এলপিকিউ, এল ফর লাইসেন্সিং, পি ফর পারমিটিং অ্যান্ড কিউ ফর কোটা। ওকে, এই বিষয়গুলো কি আমরা একটু পরে দেখব। তার মানে এই 1991 সাল পর্যন্ত লাইসেন্সের মাধ্যমে, পারমিটের মাধ্যমে, কোটার মাধ্যমে অর্থনীতিটাকে একটা মানে বেড়াজালের মধ্যে বাঁধা ছিল। কিন্তু পরবর্তীকালে 1991 সালের পরবর্তীকালে দেশে এলপিজি মডেল লাগু হলো, অর্থাৎ যেখানে লিবারালাইজেশন করা হলো, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন করা হলো। অর্থাৎ বিষয়টা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আফটার ইন্ডিপেন্ডেন্স, এখানে আরেকটা প্রসঙ্গের অবতারণা করি, তারপর এটাকে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে একটা প্ল্যানিং কমিশন গঠন করা হলো। যে প্ল্যানিং কমিশন 5 বছরের জন্য প্ল্যান করত। হ্যাঁ, অর্থাৎ 5 বছর, প্রত্যেকটা 5 বছরের জন্য প্ল্যান করে সরকারকে দিত। সরকার সেই অনুযায়ী সেই প্ল্যানটাকে ফলপ্রসূ করার চেষ্টা করত। কোনো কোনো প্ল্যানে সফল হয়েছে, কোনো কোনো প্ল্যানে সফল হয়নি, কিন্তু প্রচেষ্টা এটাই ছিল যে দেশের অর্থ ব্যবস্থাটাকে চালানোর জন্য একটা প্ল্যানিং কমিশন দরকার। সো আমি যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের প্ল্যানিং কমিশনটাও পড়িয়েছি, তো সেখানে এই আলোচনাগুলো করেছি। প্ল্যানিং কমিশন কেন করা হয়েছিল জানো? প্ল্যানিং কমিশন করা হয়েছিল আমাদের যে বিগার পপুলেশনের যা নিডস ছিল, জনগণ, বিশাল সংখ্যক জনগণ, কিন্তু স্মলার আর্নিংস। দেশের ইনকাম তখন অল্প ছিল কিন্তু জনসংখ্যা বেশি ছিল। তাহলে বেশি জনসংখ্যার অল্প আয় দিয়ে যদি সমস্ত নিডকে স্যাটিসফাই করতে হয়, তার জন্যই প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। অর্থাৎ বিষয়টাকে একটু বোঝাই। ধরো ধরো আমার কাছে ইনকাম হয়েছে 100 টাকা। ধরো আমার কাছে ইনকাম হয়েছে, আচ্ছা 100 টাকা না, 1 কোটি টাকা ধরো, ঠিক আছে? বা 1 লাখ টাকা ধরো, 1 লক্ষ টাকা আমার কাছে কি হয়েছে না, ইনকাম হয়েছে। এই 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আর আমার কাছে জনগণ আছে মনে করো 50 লক্ষ। জনগণ আছে আমার কাছে 50 লাখ, আর আমার কাছে ইনকাম হয়েছে 1 লাখ। তো আমি এই 1 লক্ষ টাকা দিয়ে এই 50 লক্ষ জনগণের কিন্তু কি করতে পারবো না, তাদের নিডটাকে আমি স্যাটিসফাই করাতে পারবো না। যখন আমি তাদের নিডটাকে স্যাটিসফাই করাতে পারবো না, কারণ আমি যদি প্রত্যেককে 1 টাকা করেও দিই, তাহলে দেখো 1 লাখ লোক টাকা পাবে 1 টাকা করে, তাহলে তাদের কি হচ্ছে, নিডসটা ফুলফিল হচ্ছে না। তো ইনডাইরেক্ট ওয়েতে এই প্ল্যানিং কমিশনের মাধ্যমে এই বিগার পপুলেশনের নিডটাকে স্যাটিসফাই করা হয়েছিল স্মল আর্নিং দিয়ে। কিভাবে? এই 1 লাখ টাকা আমি এদেরকে সরাসরি না দিয়ে ইনডাইরেক্ট ওয়েতে, মনে করো কোনো একটা জায়গায় আমি একটা ব্রিজ তৈরি করে দিলাম। তাহলে যখনই আমি একটা জায়গায় একটা নদীর উপরে ব্রিজ তৈরি করলাম, তাহলে দুটো পাশের জনপদ একে অপরের সাথে কানেক্ট হলো, তাদের ব্যবসা বাণিজ্য, ফসল, রাস্তাঘাট নির্মাণ করে দিলাম, বা ব্রিজে এই 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম। তাহলে যখন এই ব্রিজে 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, তখন এখানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়ে গেল, এবং তার সাথে সাথে এই ব্রিজে যার যে সমস্ত শ্রমিকেরা কাজ করলো তারা রোজগার পেল, এবং এই ব্রিজ তৈরি করতে যে কাঁচামালের প্রয়োজন ছিল, সিমেন্ট লাগবে, ইট লাগবে, পাথর লাগবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমার এই 1 লাখ টাকা একটা ব্রডার সেকশনে ডিস্ট্রিবিউট হয়ে গেল। বুঝতে পারছো? তো এই কারণের জন্য প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। তো সেইভাবে প্ল্যানিং কমিশনের মাধ্যমে আমাদের অর্থনীতি বেশ চলছে। কিন্তু যেহেতু একটা অর্থ ব্যবস্থাকে সবসময় ওপেন রাখতে হয়, কারণ তোমার কাছে কেউ যদি না আসে, তুমি যদি কারো কাছে না যাও, তাহলে তোমার ডেভেলপমেন্ট হবে না। যে কোনো পার্সপেক্টিভ থেকে ভেবে দেখো যে কথাটা বললাম, তোমার কাছে কেউ আসে না, তুমিও কারো কাছে যাও না, এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে তোমার ডেভেলপমেন্ট হবে না। তাহলে তোমার কাছেও লোকেরা আসবে, তুমিও লোকের কাছে যাবে, তবে গিয়ে না তোমার ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছি? এই কারণে যে ঘটনাটা ঘটলো সেটা কি,
1 মিনিট, সেটা হচ্ছে আমাদের এই এলপিজি মডেল, অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি আনা হলো। এবার একটা ঘটনা, দাদা লাইসেন্সিং, পারমিটিং আর কোটা এই জিনিসগুলো কি, এটা বোঝার জন্য এখানে আমি বিশুদ্ধ বাংলাতে লিখে রেখেছি, কারণ এই জায়গাতে ছেলে মেয়েদের অনেক প্রবলেম হয়। লাইসেন্সিং বিষয়টা কি, অর্থাৎ যেটা 1991 সালের আগে ছিল, স্বাধীনতার পরবর্তীকালে দেশের সবকটি সেক্টরের উপরে সরকারের একাধিপত্য ছিল। অর্থাৎ ওষুধ তৈরি করবে সরকার, কাপড় তৈরি করবে সরকার, ফার্টিলাইজার তৈরি করবে সরকার, মেশিনপত্র তৈরি করবে সরকার, রাস্তা বানাবে সরকার, স্কুল বানাবে সরকার, হসপিটাল বানাবে সরকার। তার মানে যাবতীয় একটা দেশের অর্থনীতিতে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে সরকারই কাজ করবে, এরকম একটা ব্যাপার ছিল। আর সবকিছু সরকার নিয়ন্ত্রণ করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে সরকারের ওপরে প্রচুর পরিমাণে চাপ এসে পড়ছে, কারণ সরকারের কাছে তো অল্প আয়, আর এই অল্প আয় দিয়ে এই বিশাল বড় দেশটাকে যখন পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে তো চাপ সৃষ্টি হবে। তখন ধীরে 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 এই আহ, দরকার হয়ে পড়লো যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকেও কোনো কোনো সেক্টরে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিতে হবে। আর সেই অনুমতি দেওয়ার জন্য সরকার তখন লাইসেন্স সিস্টেম চালু করলো। এবং সেই লাইসেন্স সিস্টেম কি ছিল না, জটিল পদ্ধতির লাইসেন্সিং সিস্টেম ছিল। অর্থাৎ কোন একটা প্রাইভেট কোম্পানি, ধরো সে একটা ওষুধের কোম্পানি তৈরি করবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করবে, তার জন্য তাকে প্রচুর পরিমাণে লাইসেন্সের ঝক্কি পোহাতে হবে। কেউ একজন মনে করো সিমেন্ট ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করবে, তার জন্য তাকে বিশাল লাইসেন্সের একটা ঝামেলা পোহাতে হবে। তো এইরকম লাইসেন্সিং পদ্ধতি মানেই বিরাট বড় জটিল প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, সেখানে করাপশনও ইনভলভ হবে। হ্যাঁ, লাইসেন্স নেওয়ার জন্য সরকারি বাবুদেরকে টাকা ঘুষ দিতে হবে, তারপর তারা লাইসেন্সটা করে দেবে, নেতা মন্ত্রীকে টাকা দিতে হবে। তো এটা করাপশন, বেশ একটা জটিল একটা পরিস্থিতি সেই সময়কালে ছিল। যার কারণে প্রাইভেট উদ্যোক্তা যারা ছিল, ব্যক্তিগত প্রতিষ্ঠানের উদ্যোক্তা যারা ছিল, ব্যবসায়ী ছিল, তারা এই বিষয়টাকে না মনোনিবেশ করতো না, যার কারণে অর্থনীতি এখানে বাধাপ্রাপ্ত হতো। তারপরে আসো পারমিট কি। পারমিট হচ্ছে, দেখো, যখন ভারতের জনগণ বা ভারতের ব্যবসায়ীরা এক্সপোর্ট করবে কোনো জিনিস বা ইম্পোর্ট করবে কোনো জিনিস, তার জন্যও সরকারের থেকে পারমিশন নিতে হতো। অর্থাৎ জটিল পারমিটের মাধ্যমেই তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো করতে হতো। আর যার কারণে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো নিরুৎসাহিত হয়ে যেত, তারা এই কাজের মধ্যে আর উৎসাহ খুঁজে পেত না, কারণ এত ঝক্কি কে পোহাবে। এর এই কারণেও কিন্তু অর্থনীতির উপরে প্রভাব পড়েছিল। তারপরে সব কোটা সিস্টেম। কোটা সিস্টেম কি, দেখো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে কাজ করার সুযোগ তো দেওয়া শুরু হলো, কিন্তু তাদের কোটা বেঁধে দেওয়া হলো যে ভাই তুমি এই সেক্টরে 2%-এর বেশি আমি কাউকে প্রাইভেটাইজেশন করতে দেব না। হ্যাঁ, ওই সেক্টরে 5%-এর বেশি প্রাইভেটাইজেশন করতে দেব না। তো এই যে কোটা বেঁধে দেওয়া, এই কোটার জন্যও কিন্তু যে প্রাইভেট প্রতিষ্ঠানের ভাগিদারি থাকবে, তারও একটা কিন্তু কোটা বেঁধে দেওয়া হলো, যে গভর্নমেন্ট সবকিছু করবে, তুমি ভাই তুমি একজন ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, তুমি ইনভেস্ট করো, কিন্তু সমস্ত যে দায় দায়িত্ব সেটা সরকারের থাকবে, এরকম একটা ব্যাপার। তো এইরকম একটা পরিস্থিতিতে দেশের অর্থনীতি একটা চরম সংকটের মুখে পড়লো। আর 90-এর দশকের প্রথম অংশে ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট কি জিনিস আমি তোমাদেরকে বলেছি, পড়ানো হয়েছে এগুলো, সেগুলো একদম তলানিতে চলে যায়। আর যার কারণে তখন ভারতবর্ষ কি করে না, আইএমএফ এর কাছে যায়। ঠিক আছে, আইএমএফ এর কাছে যায়। এখানে একটা জিনিস বলার আছে বিষয়টা, সেটা হচ্ছে যে দুটো সংস্থা আছে, এক হলো আইএমএফ আর এক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ লোন দেয় হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টকে স্যাটিসফাই করতে। অর্থাৎ যখন কোনো দেশের অর্থনৈতিক ক্রাইসিস হয়, ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হয়, তখন আইএমএফ লোন প্রদান করে। আর ওয়ার্ল্ড ব্যাংকও লোন প্রদান করে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক লোন প্রদান করে হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য। একটা দেশের মধ্যে মনে করো হসপিটাল তৈরি করতে হবে, তুমি গরিব, তোমার কাছে টাকা নেই, সেই দেশকেও টাকা দিবে। মনে করো কোনো একটা দেশের রোড ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, সে গরিব দেশ, তার টাকা নেই, তাকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে। কোনো দেশের এডুকেশন সিস্টেমকে ভালো করতে হবে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে। অর্থাৎ যেটা সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে, ইকোনমিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক মনিটারি হেল্প করে। কিন্তু আইএমএফ এটা কিসের জন্য হেল্প করে না, আইএমএফ হেল্প করে হচ্ছে যখন তোমার কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট যখন ক্রাইসিসে আসে তখন।
তো ভারতবর্ষের এই অবস্থায় এসে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হয়। তখন 1991 সালে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন আহ, নরসিংহ রাও। নরসিংহ রাও ছিলেন, এবং তৎকালীন ফিনান্স মিনিস্টার পিএম ইনি ছিলেন প্রাইম মিনিস্টার, আর ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছে মনমোহন সিং। মনমোহন মনমোহন সিং মনমোহন সিং ছিলেন, ওকে, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই দুজনে আইএমএফ এদেরকে কিছু সাজেশনস দেয় এবং তার সাথে সাথে কিছু কন্ডিশনস দেয়। সেই কন্ডিশনস আর সাজেশনকে মাথায় রেখে এরা কি করে, একটা রাও মনমোহন প্ল্যান তৈরি করে। কি? রাও মনমোহন রাও মনমোহন প্ল্যান রাও মনমোহন প্ল্যান। আর এই রাও মনমোহন প্ল্যান বা মডেল বলতে পারো, রাও মনমোহন মডেল, এইটা লাগু করে 1991 সালে, এবং তখন আইএমএফ থেকে ভারতবর্ষকে লোন দিয়ে ভারতবর্ষের যে ইকোনমিক্যাল ক্রাইসিস ছিল সেটাকে ওভারকাম করার সুযোগ করে দেয়। ওকে, নাও এবার দেখো রিজনস ফর দ্য রিফর্মস ইন ইকোনমি। এখানে আরো কতগুলো কারণকে রাখা হয়েছে যে ভারতবর্ষের ইকোনমিক রিফর্মসের প্রয়োজন ওই ওই সময়ই কেন হলো। কারণ দেখো 1990-91-এ গালফ দেশগুলোতে, অর্থাৎ আরবের যে দেশগুলো রয়েছে গালফ কান্ট্রিজ, সেই গালফ কান্ট্রিজগুলোতে কিন্তু নিজেদের মধ্যে ওয়ার চলছিল, যুদ্ধ চলছিল। আর এই গালফ কান্ট্রিতে যখন যুদ্ধ হবে তখন যেহেতু তেলের যোগান সেখান থেকেই হতো, তাই রেজাল্টেড ইন হায়ার অয়েল প্রাইস, যে তেলের দামটা বৃদ্ধি পেল। এবং তেলের দাম যখন বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে দেখো তেলের দাম একটা ইকোনমিতে, যে অয়েল প্রাইস যদি ইনক্রিজ হয় না, ক্রুড অয়েলের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা না বিশেষভাবে সর্বস্তরেই একটা প্রভাব ফেলে। কিভাবে? ট্রান্সপোর্টেশন একটা অর্থনীতিকে চালিয়ে রাখে হচ্ছে গাড়ির চাকা, ঠিক না? একটা অর্থ ব্যবস্থাকে পরিচালনা করে হচ্ছে গাড়ির চাকা, কারণ ট্রান্সপোর্টেশন না হলে তুমি কোনো গুডস অ্যান্ড সার্ভিস যা কিছু প্রডিউস হচ্ছে একটা দেশের মধ্যে, তার প্রপার ডিস্ট্রিবিউশন হবে না। তাহলে যখন তেলের দাম বৃদ্ধি পেয়ে গেল, তখন দেশের মধ্যে ইনফ্লেশনটাও হাইক করলো, ইনফ্লেশনটাও পিকে চলে গেল। তারপরে কি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রস ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, সেটা পৌঁছে গেল জিডিপির 8.4%-এ। মানে বুঝতে পারছো, 8.4%-এ সেই সময়ে ফিসকাল ডেফিসিট পৌঁছে গেছিল। ফিসকাল ডেফিসিট কি, এগুলো পড়ানো হয়েছে। দেখো আমাদের গভর্নমেন্ট যখন বাজেট পেশ করে না, বাজেটে হিসাব থাকে, দুটো জিনিসের হিসাব। এক হচ্ছে সরকারের ইনকামের হিসাব, আর সরকারের এক্সপেন্ডিচারের হিসাব, ঠিক আছে, বাজেটে। তো ফিসকাল ডেফিসিট কখন হয়? যখন এক্সপেন্ডিচার ইজ হায়ার দ্যান ইনকাম, হ্যাঁ, তখন এটা হয়ে যায় ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট কথার অর্থ কি? ঘাটতি। ফিসকাল কথার অর্থ হচ্ছে টাকা, অর্থ, মানি। তাহলে ফিসকাল ডেফিসিট মানে টাকার ঘাটতি, অর্থাৎ একটা দেশের এক্সপেন্ডিচার যখন ইনকামের থেকে বেশি হয়ে যাবে, তখন সেই দেশের ফিসকাল ডেফিসিট হতে বাধ্য। তাহলে এই ফিসকাল ডেফিসিট 8.4% অফ জিডিপিতে পৌঁছে গিয়েছিল সেই সময়। তার সাথে পুয়ার পারফরমেন্স অফ পাবলিক সেক্টরের যে পারফরমেন্স ছিল সেটা খুবই খারাপ অবস্থায় ছিল। কেন? দেখো পাবলিক সেক্টর বলতে কি বুঝি? গভর্নমেন্ট রান ইনস্টিটিউশনস, ঠিক না? গভর্নমেন্ট রান সেক্টর। তাহলে সেই সময়ে তো যা কিছু হতো সেটা সরকারি পরিচালনা করত। আর যেহেতু সরকার পরিচালনা করত, তখন তোমরা জানো যে সরকার যেগুলোকে পরিচালনা করে তার অবস্থা তো খারাপ হবেই। খুব সহজ সরল উদাহরণ যদি দিই, যদি কেউ কৃষক পরিবারের ছেলে হয়ে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমাদের ভারতবর্ষে ব্লক লেভেলে, মানে বিডিও অফিস যেটাকে আমরা বলি, তো ব্লক স্তরে না অনেক কৃষিকে ইয়ে করার জন্য কৃষি দপ্তর থাকে। আর সেই কৃষি দপ্তর থেকে বীজ পাওয়া যায় কম দামে, হ্যাঁ, চাষের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানা যায়। কৃষকদের হেল্প করার জন্য সেই ইনস্টিটিউশনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু সেই সরকারি অফিস থেকে কেউ কোনোদিন বীজ কেনে না, সেই সরকারি অফিস থেকে কোনো কৃষক কোনোদিন সহযোগিতা পায় না। কেন? কারণ সেইখানে যে সরকারি বাবুরা বসে চাকরি করছেন, তারা কেউই কৃষকদের ব্যথাটা নিজেরা অনুভব করে না। যার কারণে সেখানে বিভিন্ন ধরনের করাপশন সৃষ্টি হয় এবং কাজের গাফিলতি সৃষ্টি হয়। যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে পাবলিক সেক্টর যেখানে যেখানে ছিল, তাদের পারফরমেন্সটা এতটাই পুয়ার ছিল যে সেইখান থেকে সরকারের আর্নিংস একেবারেই কমে গিয়েছিল।
বোঝা যাচ্ছে বিষয়টা? চলো, এই রকম অবস্থায় 1991 সালের জুন মাস নাগাদ 1991 সালের জুন মাস নাগাদ ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ যেটা ছিল, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ভারতের যেটা ছিল, সেটা শুধুমাত্র 2 সপ্তাহের ইম্পোর্ট কভারেজ পর্যন্ত ছিল। মানে 2 সপ্তাহের জন্য আমি বাইরে থেকে কিছু জিনিস কিনে আনবো, ইম্পোর্ট করব, সেই রকম টাকা ভারতের কাছে তখন বেঁচে ছিল। তো এইরকম একটা ক্রাইসিসের সময় এবার কি হলো, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, তারপর কি ঘটলো? তারপর তৎকালীন প্রাইম মিনিস্টার, একটু আগে আলোচনা করলাম, তৎকালীন প্রাইম মিনিস্টার নরসিংহা রাও, নরসিংহা রাও পিভি নরসিংহা রাও আর কি, নরসিংহা রাও, এবং তৎকালীন ফিনান্স মিনিস্টার ছিলেন কে না, মনমোহন সিং। মনমোহন সিং, মনমোহন সিং। তো এনারা দুজনে কি করলেন, এনারা দুজনে গেলেন আইএমএফ এর কাছে। কার কাছে গেলেন? এখানে দেখো দুটো ইনস্টিটিউশন, একটা হচ্ছে আইএমএফ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আমি বলেছি একটু আগে যে ওয়ার্ল্ড ব্যাংক কিসের জন্য লোন প্রোভাইড করে না, ওয়ার্ল্ড ব্যাংক এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওয়ার্ল্ড ব্যাংক লোন প্রোভাইড করে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। অর্থাৎ কোনো দেশের ইকোনমিক ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক মনিটারি হেল্প করে। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা, সেটা হচ্ছে যখন কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট, কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট যখন ক্রাইসিস হয়, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হলে তবে আইএমএফ লোন প্রোভাইড করে। তাহলে কি হলো, নরসিংহা রাও আর মনমোহন সিং এই কার কাছে রাশ করলো না, আইএমএফ এর কাছে গেল, কারণ ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আইএমএফ কি করে, আচ্ছা এই দুটোর মধ্যে আর একটা কথা বলি শোনো, আইএমএফ লোন দেওয়ার আগে, আইএমএফ লোন দেওয়ার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই করে দেয়। আবার বলছি, আইএমএফ লোন দেওয়ার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক লোন দেওয়ার পরে রিভিউ করে। কি বললাম? ওয়ার্ল্ড ব্যাংক লোন দেওয়ার পরে রিভিউ করে, আর আর মনিটারি ফান্ড কি করে না, লোন দেওয়ার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়। এই যে ওয়ার্ল্ড ব্যাংক কেন লোন দেওয়ার পরে কেন রিভিউ করে, কারণ ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে তোমার সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য বা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। ধরে নিচ্ছি এক্স নামে একটি দেশ, সেই দেশ একটি গরিব দেশ, সেই দেশের হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ভালো করতে হবে, তার জন্য ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে টাকা দিল। এবার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা মনে করো সেই এক্স নামের দেশটি নিয়ে 5টা হসপিটাল বানালো আর বাকি টাকা খেয়ে ফেললো। তো সেইটা রিভিউ করার পরে যখন ওয়ার্ল্ড ব্যাংক স্যাটিসফাই না হবে, তখন তাকে গ্রে লিস্টে ফেলবে, অর্থাৎ যে এই দেশকে টাকা দেওয়া যাবে না, এরা করাপশন করে, অর্থাৎ এদের যার জন্য টাকা দেওয়া হয়েছিল সেটা না করে এরা নিজেদের অন্য কোনো খাতে ইউজ করে ফেলেছে। আর কিন্তু আইএমএফ তার আগে এটাকে করে, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি তুমি আইএমএফ এর মেনে চলো তবে তোমায় লোন দেওয়া হবে, না হলে না। তো সেই সময় এই আইএমএফ থেকে ভারতবর্ষের ইকোনমিতে আমূল পরিবর্তন আনার কথা বলা হলো। আইএমএফ থেকে বলা হলো যে দেখো, ভারতবর্ষের ইকোনমি অর্থাৎ তোমাদের ইকোনমিতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তোমাদের ইকোনমিটা একটু ক্লোজড হয়ে গেছে, একটু শ্যালো হয়ে গেছে, এটাকে ওপেন করতে হবে, এটাকে আর ক্লোজ রাখলে হবে না। অর্থাৎ তোমার দেশের মধ্যে এলপিজি সিস্টেম লাগু করতে হবে, এলপিজি সিস্টেম লাগু করতে হবে। এল ফর হোয়াট না, এল ফর হচ্ছে লিবারালাইজেশন, অর্থাৎ তোমার দেশে যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে চায় বা দেশে যদি কোনো প্রাইভেট সেক্টর উঠে আসতে চায়, তাহলে তাকে তার সমস্ত কাজ করার স্বাধীনতা প্রোভাইড করতে হবে। প্রাইভেট কমার্শিয়াল, তোমার গভর্নমেন্টের ব্যাংক থাকার পাশাপাশি কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে তাদেরকেও পারমিশন দিতে হবে। পি ফর প্রাইভেটাইজেশন, সমস্ত নিয়ম নীতিগুলোকে শিথিল করতে হবে। লাইসেন্সিং সিস্টেম, কোটা সিস্টেম, এগুলো বন্ধ করতে হবে। গ্লোবালাইজেশন মানে কি, তোমার দেশে অন্য বাইরে থেকে ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং তোমার দেশের ব্যবসায়ীরা বাইরের দেশে গিয়ে ব্যবসা করবে, এইরকম সিস্টেম চালু করতে হবে, তাহলেই তোমাকে আমরা লোন দেব। তো এই সমস্ত কথা নরসিংহ রাও আর মনমোহন সিং শোনার পরে তারা নিজেদের মধ্যে একটা বা সুন্দর করে প্ল্যান পরিকল্পনা করে এই এলপিজি মডেল লাগু করেন, যেটাকে আমরা বলছি ইকোনমিক রিফর্মস 1991 সালের ভারতে হয়। ওকে, বোঝা গেল বিষয়টা? চলো,
এইখানে আমরা দেখব যে লিবারালাইজেশনের জন্য লিবারালাইজেশন এই সময় কি কি করা হয়েছিল। আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরসে কি কি রিফর্মস করা হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবার প্রথমে তো লাইসেন্সিংটাকে অ্যাবলিশ করা হয়েছিল, অর্থাৎ অ্যাবলিশন অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। অর্থাৎ আগে কি হতো, ধরো কোনো একটা ব্যক্তি, সে মনে করো কোনো একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়, তাহলে সেই সিমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য সেই ইন্ডিভিজুয়াল যে এন্টারপ্রেনার ছিল তাকে বিভিন্ন ধরনের ঝক্কি পোহাতে হতো। এই ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স আনতে হবে, ওই ডিপার্টমেন্ট থেকে এনওসি আনতে হবে, এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে। তো একটা ইন্ডাস্ট্রি কেউ সেট আপ করবে, কেউ দেশের মধ্যে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তার জন্য বিরাট ঝক্কি তাকে পোহাতে হতো। তাই সবার প্রথমে কি করা হলো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের রিফর্মস এর মাধ্যমে যে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। সব ক্ষেত্রেই কি না, যেমন যখন লিকারের ক্ষেত্রে, মদ তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, মদ তৈরির ক্ষেত্রে বা ড্রাগ ওষুধপত্র তৈরির ক্ষেত্রে, এরকম যে জায়গাগুলোতে পাবলিক হেলথ রিলেটেড, পাবলিক হেলথ যেখানে জড়িত, সেই পাবলিক হেলথের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে সেক্টরগুলো, যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই জায়গাটায় সরকার লাইসেন্সিং সিস্টেম চালু রাখলো। আর বাকি সব জায়গাগুলোতে যেখানে পাবলিক হেলথ ডাইরেক্টলি রিলেটেড ছিল না, সেই জায়গাগুলোকে ফ্রি করে দেওয়া হলো। ওকে, বেশ। তারপর কি আছে, কন্ট্রাকশন অফ পাবলিক সেক্টরস, অর্থাৎ পাবলিক সেক্টরস গুলোকে কন্ট্রাক্ট করা। কন্ট্রাকশন মানে কি, সংকুচিত করা, কমিয়ে আনা। অর্থাৎ পাবলিক সেক্টর গুলোকে কমিয়ে আনা হলো ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ আগে যা করবে সব সরকার তৈরি করবে, রেল সরকার তৈরি করবে, প্লেন সরকার তৈরি করবে, গাড়ির পাসপোর্ট সরকার তৈরি করবে, এমনটা নয়। এখানে প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ করে দেওয়া হলো, অর্থাৎ পাবলিক সেক্টরসকে কন্ট্রাক্ট করে নেওয়া হলো, সংকুচিত করে নেওয়া হলো। তারপর কি করা হলো, ডি রিজার্ভেশন অফ প্রোডাকশন এরিয়া, প্রোডাকশন এরিয়ার ডি রিজার্ভেশন করা হলো। প্রোডাকশন এরিয়াটা কি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো ধরো যে এক কুটির শিল্পের একটা উদাহরণ দিয়ে বোঝাই, কুটির শিল্প, ঠিক আছে। ধরো যে আহ, একটা গ্রাম আছে, মনে করো এক্স নামে একটি গ্রাম আছে। এই এক্স নামের গ্রামে যে বাসিন্দারা বাস করে, তারা মনে করো কি তৈরি করে না, তারা তৈরি করে হচ্ছে, আহ, তারা কি তৈরি করে বলো, তারা মনে করো আচার তৈরি করে, কোন একটা আচার তৈরি করে, ওকে, কোন একটা কিছুর আচার তারা তৈরি করে। এবার কি হলো, এই গ্রামের মানুষেরা ওই আচারটা তৈরি করে। তো আগে নিয়ম ছিল কি, ওই গ্রামের লোকেরাই আচারগুলোকে তৈরি করে সব জায়গায় দিবে। কেন? কারণ মার্কেট তো তখন খুবই সীমিত ছিল। কিন্তু যখন লিবারালাইজেশন করা হবে, তার সাথে সাথে তো গ্লোবালাইজেশনও হবে। এবার গ্লোবালাইজেশন হলে তো মার্কেটটা অনেক বেড়ে যায় না। আগে তুমি শুধু নিজের বাড়িতে বিক্রি করছিলে, আর এখন গ্লোবালাইজেশন যখন হবে তখন তো সারা বিশ্ব তোমার মার্কেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই যে যে গ্রামটাই শুধুমাত্র এই প্রোডাকশন, আচার প্রোডাকশনের জন্য সিলেক্টেড একটা রিজার্ভড একটা এরিয়া ছিল। কিন্তু এই লিবারাইজেশন ডি রিজার্ভেশন করা হলো কেমন, যে এই গ্রামই আচার তৈরি করবে এমন নয়, আরও যদি ভারতবর্ষের অন্যান্য কোনো প্রান্তে কোনো ব্যক্তি যদি চায় আচার তৈরি করতে, সে আচার তৈরি করতে পারবে। অর্থাৎ এটা কেন হলো, ব্যাপারটা মনে করো, যে মনে করা হলো যে এই গ্রামের লোকেদেরকে, মনে করো আমেরিকা, হ্যাঁ, ইউএসএ, ইউএসএ এর প্রেসিডেন্ট মনে করো বললো যে আমার দেশের লোকেদের আচার খাওয়াবো আমি। তাহলে সে বললো কি, আচার কোথায় পাওয়া যায়, ভারতবর্ষে আচার পাওয়া যায়। ভারতবর্ষের কোথায়, এই এক্স নামের গ্রামে পাওয়া যায়। আচ্ছা, এদের বললো আচ্ছা এক কাজ করুন, আপনারা কি আমাদের 100 টন আচার দিতে পারবেন? এক্সাম্পল একটা বোঝানোর জন্য বলছি, 100 টন আচার আমাদের লাগবে। তো এই গ্রামের লোকেরা বললো হ্যাঁ দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তখন ইউএস এর প্রেসিডেন্ট বললো আমার কিন্তু 3-4 দিনের মধ্যে লাগবে, পারবেন? বলে সে কি, 100 টন আচার 3-4 দিনের মধ্যে তো দেওয়া সম্ভব নয়। তো বললো আচ্ছা ঠিক আছে। পরে মনে করো ইউএসএ কার কাছে যোগাযোগ করলো, মনে করো চায়নার কাছে যোগাযোগ করলো। চায়নাকে বললো যে আমার এরকম একটা আচার দরকার, ভারতে এই পাওয়া যায়, এই এই দিয়ে তৈরি করে, তুমি কি দিতে পারবে বানিয়ে? বলে বলেন কি, আপনি বলার সাথে সাথে আমাদের রেডিও হয়ে গেছে। কারণ ওরা তো এই ইন্ডাস্ট্রির দিক থেকে তো বিরাট অ্যাডভান্সড। তো বললো যে তাহলে এক কাজ করুন, 2 দিনের মধ্যে আপনাকে 100 টন দিয়ে দিচ্ছি। তারা তাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোকে বলে দিল, বিভিন্ন কোম্পানিগুলোকে বলে দিল ভাই আচার ফাচার তৈরি করে দাও। তাহলে ব্যবসা কি আমাদের ভারতে হলো, না ব্যবসা চায়নায় চলে গেল?
চায়নায় চলে গেল, আমাদের লস হলো। তো এই সমস্ত জায়গাগুলোকে আমি আশা করছি এক্সাম্পলটা বোঝাতে পেরেছি। তো এই জায়গাগুলোতে যে এরিয়া, প্রোডাকশন এরিয়া, এটাকে ডিরিজার্ভ করা হলো, যে এটা রিজার্ভের আর থাকবে না, যে চাইবে যা চাইবে সেটা সে করতে পারবে। ওকে, আর কি করা হলো না, ফ্রিডম টু ইম্পোর্ট ক্যাপিটাল গুডস, এবং ক্যাপিটাল গুডস ইম্পোর্ট করার ক্ষেত্রে ফ্রিডম দেওয়া হলো। ধরো ভারতবর্ষের কোনো একটা কোম্পানি চাইছে যে ভারতে সুন্দর একটা ইন্ডাস্ট্রি হোক, আর সেই ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যে পার্টস পত্র লাগবে বা সেটা তৈরি করার জন্য যে মেশিন যন্ত্রপাতি লাগবে, সেইগুলো ভারতবর্ষে পাওয়া যায় না, সেটা বিদেশ থেকে আনতে হয়। আগে কি হতো, আগে এই যন্ত্রপাতি আনার জন্য সরকারের থেকে বিভিন্ন ধরনের পারমিশন, পারমিট, এটা সেটা নিতে হতো। তো সেই জায়গাকে শিথিল করা হলো, যে ক্যাপিটাল গুডস যদি কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন যদি ইম্পোর্ট করতে চায়, দে আর ফ্রি টু ইম্পোর্ট। ওকে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই চারটে রিফর্মস কিন্তু মাথায় রাখবে। এরপর কি হলো, ফিসকাল সিস্টেমসের রিফর্মস হলো। ফিসকাল সিস্টেমের রিফর্মস বলতে আমরা কি বুঝছি, দ্য এফেক্টিভনেস অফ ইকোনমিক রিফর্মস ডিপেন্ডস অন দ্য অ্যাচিভমেন্ট অফ ফিসকাল স্ট্যাবিলাইজেশন। অর্থাৎ আমাদের যে ফিসকাল পলিসি, আমাদের যে অর্থ ব্যবস্থা, সেটাকে একটা স্ট্যাবিলাইজেশনে আনতে হবে, একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। আর সেই স্থিতিশীল অবস্থায় আনার জন্য কি করতে হবে, এই রিফর্মসটাকে সাকসিড করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফিসকাল ডেফিসিট আছে, যেটা 8.4%-এ পৌঁছে গিয়েছিল 1990-91 এর ফিসকাল ইয়ারে, সেটাকে কমাতে হবে। অর্থাৎ ফিসকাল ডেফিসিটটাকে কমাতে হবে। কারণ অর্থনীতিতে যদি স্টেবিলিটি না থাকে, তাহলে সেটা কখনো গ্রো করতে পারবে না। হ্যাঁ, এবং এই ফিসকাল ডেফিসিটকে রিডিউস করার জন্য তিনটি অ্যাপ্রোচ নেওয়া হলো, তিনটি অ্যাকশন নেওয়া হলো। সেটা কি, সবার প্রথমে করা হলো কি, যে এক্সপোর্ট সাবসিডিজ যেগুলো ছিল, হ্যাঁ, এক্সপোর্ট সাবসিডিগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হলো। অর্থাৎ কেউ যদি বাইরে কেউ বিক্রি করতো, হ্যাঁ, কোনো জিনিস এক্সপোর্ট করতো, ঠিক আছে, তো সেই এক্সপোর্ট করার জন্য না গভর্নমেন্ট তার ট্যাক্সে কিছু সাবসিডি প্রোভাইড করতো। হ্যাঁ, ফার্টিলাইজারের উপরে সাবসিডি প্রোভাইড করতো। তো সেই জিনিসগুলোকে, সাবসিডিগুলোকে কমিয়ে আনা হলো। বাজেট অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো কাদেরকে, লস মেকিং পাবলিক সেক্টর, যে সমস্ত পাবলিক সেক্টরগুলো লসে রান করছিল, তাদেরকে হেল্প করার জন্য বাজেট অ্যালোট করা হলো তাদের জন্য। অর্থাৎ সরকার তাদেরকে লোনের ফর্মে তাদেরকে টাকা দিল, যে তোমরা তোমাদের সেক্টরটাকে ঠিক করো, কভার আপ করো। ওকে, তারপর 3 নম্বর কাজ কি করা হলো, সাম ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, হ্যাঁ, such as spending on social and economical infrastructure was formed। অর্থাৎ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কিছু এক্সপেন্ডিচার, কিছু খরচ করা হলো। অর্থাৎ যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক না হয়, তাহলে তার অর্থনীতি চাঙ্গা কি করে হবে। ধরো যে একটা স্থানে, মনে করো যে এরকম একটা জায়গায় সুন্দর একটা ফ্যাক্টরি সেট আপ করা হয়েছে, এই ফ্যাক্টরিতে মনে করো বিরাট প্রোডাকশন হচ্ছে, হেভি প্রোডাকশন হচ্ছে, কিন্তু এই ফ্যাক্টরি থেকে এটা মনে করো মার্কেট, এবার এই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন তো হিউজ হচ্ছে, কিন্তু এই মার্কেটে নিয়ে যাওয়ার জন্য রাস্তা নেই, মাঝখানে মনে করো একটা নদী আছে, তাহলে এইখানে এসে থেমে যাচ্ছে, এগুলো নৌকায় করে নিচ্ছে বা কিছু একটা করে নিয়ে বাজারে পৌঁছাচ্ছে। তাহলে এইখানে তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে পণ্য, কিন্তু সেটা সঠিক সময়ে মার্কেটে পৌঁছাচ্ছে না। তাহলে ইনফ্রাস্ট্রাকচার কি ডেভেলপ করতে হবে, যে এই নদীর উপরে একটা বাঁধ তৈরি করে দিতে হবে, ব্যাস হয়ে গেল, নদীর উপরে বাঁধ তৈরি হলো, সরাসরি মাল পৌঁছে যাচ্ছে বাজারে। তো এইগুলোকে বলা হয় ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। এটা করা হলো কিনা, ফিসকাল সিস্টেমের মধ্যে, অর্থাৎ ফিসকাল ডেফিসিটকে কমিয়ে আনার জন্য। ওকে, নাও ফিনান্সিয়াল সেক্টরের কিছু রিফর্মস করা হলো। ফিনান্সিয়াল সেক্টরসের রিফর্মস যেমন, যে সরকারি ব্যাংক যেগুলো কাজ করছে বা অপারেট করছে সেগুলোতে করবেই, তার সাথে সাথে কিছু নতুন প্রাইভেট ব্যাংকসকে অ্যালাউ করা হলো, যে তোমরা ভাই ব্যাংকিং সেক্টরে এসে কম্পিটিশনে নামো বা ব্যাংকিং সেক্টরে এসে তোমাদের কাজটাকে করো, এবং তাদেরকে সেটা করার জন্য লাইসেন্স গ্র্যান্ট করা হলো। ওকে, ট্রেডিং প্র্যাকটিসেস ইন ক্যাপিটাল মার্কেটস আর কেপ্ট আন্ডার ট্রান্সপারেন্ট অ্যান্ড স্ট্রিক্ট কন্ট্রোল, এবং একটু স্বচ্ছতা আনার চেষ্টা করা হলো ক্যাপিটাল মার্কেটসে। দেখো ক্যাপিটাল মার্কেটস কি, এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস লেকচারসগুলোতে পড়িয়ে রেখেছি। ওকে, এর জন্য কি করা হলো, স্টক এক্সচেঞ্জটাকে উন্মুক্ত করা হলো, এবং এই স্টক এক্সচেঞ্জে যাতে কোনো ধরনের করাপশন ক্রিয়েট না হয়, সেটার জন্য তাকে রেগুলেট করার জন্য সেবিকে আনা হলো, সেবি,
অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এইটাকে এস্টাবলিশ করা হলো 1988-তে। ওকে, তো এইভাবে বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরের রিফর্মসের জন্য এই অ্যাক্টিভিটিগুলো করা হয়েছিল। রিফর্মস ইন ট্যাক্স, দেখো এটাও আর একটা গুরুত্বপূর্ণ, ট্যাক্সে কিছু রিফর্ম নেওয়া হলো। তোমরা লাফার কার সম্পর্কে পড়েছো তো? যখন দেখো বিষয়টা হচ্ছে যে ওখানে লাফার্স কার্ভের মধ্যে যেটা বলা হচ্ছে যে ট্যাক্সের পরিমাণ ততটুকুন রাখো যতটুকুন একজন ব্যক্তি হাসি মুখে দিতে পারে। অর্থাৎ ট্যাক্স, মনে করো যে কোনো একটা ব্যক্তি ধরো 100 টাকা রোজগার করছে, আর তার থেকে তুমি 40 টাকা কেটে নিয়ে চলে যাচ্ছ, তাহলে এই 100 টাকা রোজগার করার পরে 40 টাকা যদি কাউকে ট্যাক্স দিতে হয়, তার কিন্তু বুকে অনেক কষ্ট হবে। তাই এখান থেকেই করাপশন সৃষ্টি হয়। কিভাবে? যার 100 টাকা রোজগার হচ্ছে, সে সরকারকে দেখাচ্ছে যে আমার 10 টাকা রোজগার হচ্ছে। তাহলে কি হলো? কতটা করাপশন হচ্ছে এখানে, বুঝতে পারছো? মানুষ ট্যাক্স কমানোর জন্য, ট্যাক্সটাকে যাতে সরকারকে না দিতে হয় তার জন্য করাপশন সৃষ্টি হলো। তাই এই রিফর্মসের মাধ্যমে এটা করা হলো যে ট্যাক্সের রেটকে কমিয়ে দাও। ট্যাক্সের রেট তুমি যত কমাবে তত তোমার আর্নিং বাড়বে, কেউ আর ট্যাক্স লুকাবে না, ট্যাক্স ফাঁকি দেবে না। তাই কি করা হলো, 100 টাকা ট্যাক্স হলে, 100 টাকা ইনকাম করলে 10 টাকা ট্যাক্স দাও, চলো এবার সবাই হাসি মুখে দিতে পারবে। অর্থাৎ এটাই বলতে চাইলাম যে ট্যাক্সের পরিমাণ ততটুকুন রাখো যতটা মানুষ হাসি মুখে দেয়, তাহলে করাপশন হবে না। কিন্তু ট্যাক্সের পরিমাণ বেড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য কতগুলো ট্যাক্সের রিফর্মস এখানে করা হলো। সেটা কি, ইউ ক্যান সি হিয়ার দ্যাট পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা ছিল, হ্যাঁ, সেটা আগে ছিল কত, 56%। আর সেই পার্সোনাল ইনকাম 56%টাকে কমিয়ে 40% করা হলো। ওকে, 40% করা হলো। আর কি করা হলো, পাবলিক লিস্টেড এন্টারপ্রাইজ যেগুলো ছিল, হ্যাঁ, অর্থাৎ কর্পোরেট ইনকাম ট্যাক্স 51.75% থেকে কমিয়ে 46% কম করা হলো। ওকে, তারপরে কি করা হলো, কাস্টম ডিউটি ড্রাস্টিক্যালি ডিক্রিজ হলো 200% থেকে মাত্র 65%-এ। হ্যাঁ, অর্থাৎ কাস্টম ডিউটি, আগে যে কাস্টম ডিউটি দিতে হতো এক্সপোর্ট ইম্পোর্ট করার সময়, সেটা 200% ছিল একটা সময়, সেটাকে মোটামুটি কমিয়ে 65%-এ আনা হলো। এখানে একটা ড্রাস্টিক পরিবর্তন লক্ষ্য করা গেল। ওকে, এবার আসো এক্সচেঞ্জ সেক্টরের রিফর্মসটা কি হলো না। 1991 সালের আগে কি করতো না, আরবিআই ডিটারমাইন্ড অ্যান অফিসিয়াল এক্সচেঞ্জ রেট, আরবিআই অফিসিয়াল এক্সচেঞ্জ রেট ডিটারমাইন করে দিত, অন হুইচ দ্য ইন্ডিয়ান রুপি ওয়াজ কনভার্টেড ইন্টু ফরেন কারেন্সি, যাতে ফরেন কারেন্সিতে মানে দেখো বিষয়টা হচ্ছে কি, যে মনে করো যে ইউএস ডলার 1 টাকা, ইউএস এর $1 সমান সমান আমাদের ভারতের কত টাকা হবে, এটা আগে কেনা আরবিআই ডিটারমাইন্ড করে দিত। হ্যাঁ, যে আমেরিকার $1 সমান ভারতের কত টাকা হবে। কিন্তু এখন সেটা হয় না, এখন যেটা হয় সেটা হচ্ছে ম্যানেজড ফ্লোট বা ফ্লোটিং রেটের মাধ্যমে হয়। হ্যাঁ, যেটাকে আমরা মার্কেট বেসড এক্সচেঞ্জ সিস্টেম বলি। ঠিক আছে, এই বিষয়টাও আমি তোমাদেরকে পড়িয়ে রেখেছি। ওকে, এই বিষয়টাও কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, কিভাবে আমাদের এক্সচেঞ্জ রেট ডিফাইন্ড হয়, কত প্রকারের এক্সচেঞ্জ রেট রয়েছে, হ্যাঁ, ইত্যাদি বিষয় কিন্তু আমরা এটা পড়িয়ে রেখেছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এইখানে বলার চেষ্টা করা হচ্ছে, আইএমএফ আর্জড করেছিল, অনুরোধ করেছিল ভারতবর্ষের অর্থনীতি সেই সময় পরিস্থিতি, যে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি করতে, অর্থাৎ মুদ্রার দাম কমিয়ে দিতে, মুদ্রার ভারতীয় মুদ্রার দামের যাতে ডেপ্রিসিয়েশন হয়, ভারতীয় মুদ্রার মূল্য যাতে কমে, সেই কাজটা কিন্তু করেছিল। ওকে, সেই কাজটা করেছিল, অর্থাৎ ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি করার জন্য অনুরোধ করেছিল। যেটা এখানে বলা হচ্ছে কি, বিষয়টাকে ডেপ্রিসিয়েশন মানে কি এটা একটু বোঝার চেষ্টা করো, ডেপ্রিসিয়েশন অফ কারেন্সিটাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে এটা যদিও আমি তোমাদেরকে পড়িয়ে রেখেছি, তবু আজকে একবার আমি আলোচনা করে দিচ্ছি। ধরো ধরো আমি একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই। মনে করো এ নামে একটি দেশ আছে, বি নামে একটি দেশ আছে, আর সি নামে একটি দেশ আছে। ভালো করে বুঝবে, তাহলে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সিটা বুঝতে পারবে। অ্যাপ্রিসিয়েশন অফ কারেন্সি আর ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি কি আমি একটু বুঝিয়ে দিই। মনে করো যে আমেরিকার $1 সমান সমান, ধরো কথার কথা ভারতের
20 টাকা। আবার মনে করো যে আমেরিকার $1 সমান সমান ভারতের 50 টাকা। তো এই যে যে ডলারের তুলনায় ভারতের মুদ্রার দাম যদি বেড়ে যায়, তাহলে মনে করবা এটা অ্যাপ্রিসিয়েশন হয়েছে কারেন্সির। কি হয়েছে? কারেন্সির অ্যাপ্রিসিয়েশন হয়েছে, অ্যাপ্রিসিয়েশন অফ কারেন্সি এটাকে বলা হচ্ছে। আর যখন ডলারের তুলনায় টাকার, ভারতীয় টাকার দাম যখন কমে, তখন এইটাকে বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সিটা কি? না, ডেপ্রিসিয়েশন অফ কারেন্সিটা হচ্ছে যে $1 রেসপেক্টে ভারতের টাকার মূল্য কমছে কিনা। কমলে ডেপ্রিসিয়েশন, বাড়লে অ্যাপ্রিসিয়েশন। তো আইএমএফ তখন আর কি করেছিল না, ভারতের যে মুদ্রা, সেই মুদ্রার ডেপ্রিসিয়েশন করতে বলেছিল, কারেন্সির ডেপ্রিসিয়েশন করতে বলেছিল। কেন ডেপ্রিসিয়েশন করতে বলেছিল এটা একটু শুনে নাও। আচ্ছা, একটা কথা বলো, আমি যদি বলি যে কোনো একটা দেশের অর্থনীতির প্রোগ্রেস হবে এক্সপোর্টের মাধ্যমে না ইম্পোর্টের মাধ্যমে? এক্সপোর্টের মাধ্যমে প্রগ্রেস হবে না ইম্পোর্টের মাধ্যমে প্রগ্রেস হবে, বলো দেখি। অর্থাৎ আমি কোনো কিছু ক্রয় করব, এতে আমার অর্থনীতির উন্নতি হবে, না আমি কোনো কিছু বিক্রয় করব, তাতে আমার অর্থনীতির উন্নতি হবে? তাহলে বুঝতেই পারছো যে এক্সপোর্টের মাধ্যমে একটা দেশের অর্থনীতি চাঙ্গা হবে, তাই তো? তাহলে এক্সপোর্টের জন্য, এক্সপোর্টের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি। অর্থাৎ ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি যদি হয়, ডলারের তুলনায় যদি টাকার মূল্য কমে, তাহলে কি হবে? এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। ওকে, কি হয় বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। এখানে খেয়াল করো যে এ নামক দেশ, বি নামক দেশ, সি নামক দেশ। এবার মনে করো যে এ নামক দেশ, যে এ হচ্ছে মনে করো সেলার কান্ট্রি, সেলার কান্ট্রি, এও সেলার কান্ট্রি, আর এটা মনে করো বায়ার কান্ট্রি, বায়ার কান্ট্রি। কি হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো। তো সেলার কান্ট্রি এ বিক্রি করবে, বি দেশটি বিক্রি করবে, আর সি দেশটি কিনবে। তো মনে করো যে এ দেশে $1 সমান সমান মনে করো 10 টাকা এ দেশে, আর বি দেশে মনে করো যে $1 সমান সমান 50 টাকা। ওকে, তাহলে এ দেশে $1 মানে ক টাকা? 10 টাকা। ওই দেশের, এই দেশের মানে এ দেশের 10 টাকা মানে আমেরিকার $1, আর বি দেশের 50 টাকা মানে আমেরিকার $1, এরকম একটা সিচুয়েশন। এখন ঘটনা হচ্ছে কি, মনে করো যে এ দেশ কোন একটা আর্টিকেল তৈরি করে, অর্থাৎ একটা আর্টিকেল এ তৈরি করে হচ্ছে মনে করো 10 টাকা দিয়ে তৈরি, কত, 5 টাকা দিয়ে তৈরি করে মনে করো। এ নামক দেশটি একটা আর্টিকেল তৈরি করে, তার কস্ট পড়ে 5 টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ে 5 টাকা। আর বি নামের একটা দেশ সেই একই আর্টিকেল, সেম আর্টিকেল তৈরি করতে তার খরচ পড়ে মনে করো 10 টাকা। ওকে, এখানে 5 টাকা হচ্ছে, তাহলে এখানে বেশি লাগবে, যেহেতু টাকার দাম বেশি, 10 টাকা হলো। তাহলে এবার ঘটনাটা কি খেয়াল করবে, যদি এই সি নামের বায়ারটি মনে করো এই আর্টিকেলটাকে কিনবে, তাহলে কি হচ্ছে, এ মনে করো একে যদি $1 দেয়, হুম, এই এ নামক কান্ট্রিকে যদি $1 দেয়, এ মনে করো সি নামের দেশটি মনে করো এর কাছ থেকে প্রথমে কিনতে আসলো, একে $1 দিল। $1 দিয়ে সে কটা আর্টিকেল পাবে বলো তো? 10 টাকা মূল্যে দুটো আর্টিকেল পাবে, তাই না? দুটো আর্টিকেল। কিন্তু এই একই $1 যদি এই সি নামক কান্ট্রি এই দেশটিকে দেয় $1, সেখানে কতগুলো মাল পাবে দেখো তো? 5টা আর্টিকেল পাবে। তাহলে এই সি নামের দেশটি কার থেকে মাল কিনবে? এর থেকে মাল কিনবে না বি এর থেকে মাল কিনবে? বি এর থেকে মাল কিনবে। কারণ সি নামের কান্ট্রি এ দেশটিকে $1 দিলে সে দুটো আর্টিকেল পাচ্ছে, কিন্তু সেই একই মাল $1 দিয়ে বি নামক কান্ট্রি থেকে সে 5টি আর্টিকেল পাচ্ছে। তাহলে দুটো আর্টিকেল বেশি না 5টি আর্টিকেল বেশি? 5টি আর্টিকেল বেশি। তাহলে এই সি নামের দেশটি এই বি এর থেকে মাল কিনবে না এর থেকে মাল কিনবে? কার থেকে কিনবে? বি এর থেকে কিনবে। কারণ $1 খরচ করে এই দেশ থেকে দুটো পাবো, এই দেশ থেকে 5টা পাবো। তাহলে এটা কেন হলো? কারণ এখানে দেখো $1 মানে 10 টাকা ছিল, এখানে $1 মানে 50 টাকা। তাহলে যখনই যখনই, আচ্ছা আচ্ছা, আমি উল্টো লিখেছি, দিস ইজ ডেপ্রিসিয়েশন। টাকা $1 তুলনায় টাকার মূল্য বেড়ে গেলে এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, সরি সরি সরি। আর এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন, এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন। ওকে, ডলারের তুলনায় টাকার মূল্য
কমে যাওয়া হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, আর ডলারের তুলনায় টাকার মূল্য বেড়ে যাওয়াটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে এবার কোন দেশ থেকে কিনবে? আমি একটু উল্টো করেছিলাম, হ্যাঁ সবাই একটু খেয়াল করো, এটা একটুখানি ঠিক করে নাও। অর্থাৎ এই যে বিদেশ, এদের ডেপ্রিসিয়েশন করেছে মূল্য, $1 তুলনায় 50 টাকা, এই দেশ থেকে কিনবে। তো এই কারণেই কিন্তু আইএমএফ আর্জড করেছিল যে কিনা তুমি ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি করো, অর্থাৎ মুদ্রার দামটাকে কমিয়ে দাও আমেরিকার ডলারের তুলনায়। ওকে, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, ওকে, ভেরি গুড। নাও এবার আসো আমাদের প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশনের মধ্যে কি করা হয়েছিল? দেখো, ডিন্যাশনালাইজেশন করা হয়েছিল। এই ডিন্যাশনালাইজেশনের প্রসেস কিন্তু আজও চলছে। তোমরা দেখো, আজও প্রায় কি করে বিরোধী পক্ষ সরকারকে বলে না, এই এয়ারপোর্ট বিক্রি করে দিল, এইটা বিক্রি করে দিল, সেইটা বিক্রি করে দিল, সরকারের প্রপার্টি বিক্রি করে দিল। আসলে সরকারের প্রপার্টি বিক্রি করে দেওয়া বিষয়টা সেরকম নয়, সেটাকে বলা হয় ডিন্যাশনালাইজেশন। অর্থাৎ সরকারের অধীনে যে সংস্থা কাজ করছিল সেটাকে কোনো পাবলিক, সেটাকে কোনো প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হলো। তাহলে সরকার যেখানে তার নিজের প্রচেষ্টাতে উন্নতি করতে পারছিল না, সেটা যখন পাবলিক সেক্টরের হাতে গিয়ে পড়বে সেটাকে উন্নতি করবে। যেমন ভারতবর্ষের যে ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, সেই ইন্ডিয়ান এয়ারলাইন্সে তো লসে রান করছিল, কিন্তু সেই ইন্ডিয়ান এয়ারলাইন্স যখন টাটা গ্রুপ অ্যাকোয়ার করে নিল, তখন দেখো ইন্ডিয়ান এয়ারলাইন্স কিন্তু এখন প্রচুর পরিমাণে প্রফিট আর্ন করছে। তাহলে এটা কি বিক্রি করেছে? না, এটা একটা শেয়ার দিয়েছে, এটা একটা শেয়ার দিয়েছে। বুঝতে পেরেছো কি বলেছি? শেয়ার কিভাবে হয়? 49%, 51%। অর্থাৎ 51% যার কাছে থাকবে তার কথা চলবে, 49% যার কাছে থাকবে তার কোনো কথা চলবে না। তো এটাকে বলা হয় হচ্ছে ডিন্যাশনালাইজেশন। সাম্প্রতিক কালের একদম রিসেন্ট ঘটনা যদি এক্সাম্পল বলি, দেখবে যে এয়ারটেল আর জিও তাদের মান্থলি যে সাবস্ক্রিপশন সেটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে এখন মানুষ কোন দিকে হ্রাস করছে? বিএসএনএল এর দিকে। অর্থাৎ বিএসএনএল যেটা পাবলিক সেক্টরের একটা টেলিকমিউনিকেশন কোম্পানি, সেইখানে রান করছে, সেইখানে মানুষ ছুটছে। আর এই ঘটনা দেখে টাটা কিন্তু বিএসএনএল এর সঙ্গে চলে এসছে। যেহেতু এয়ারটেল জিও একটা মনোপলি তৈরি করে ফেলেছিল ভারতবর্ষের টেলিকমিউনিকেশনে, সেই জায়গায় টেলিকম সেক্টরে, সেই কারণে কি হলো, টাটা বিএসএনএল পাশে এসে দাঁড়িয়ে গেছে। এখন তোমরা দেখবে যে সেই ক্ষেত্রে কি হবে, বিএসএনএল এর কিন্তু সার্ভিসের, বিএসএনএল যে সার্ভিস ছিল মাত্র বোধহয় 70,000-এর মতন অ্যাপ্রক্সিমেটলি টাওয়ার সারা ভারতবর্ষ জুড়ে ওদের রয়েছে, 70,000 মাত্র। আর টাটায় আসার পরে এই যে যেভাবে মানুষ আর বিএসএনএল এর নেটওয়ার্ক নিচ্ছে, এতে দেখবে যে বিএসএনএল এর কিন্তু প্রগ্রেস হবে, কারণ যেহেতু প্রাইভেট সেক্টর চলে এসছে, টাটা গ্রুপ চলে এসছে। বুঝতে পারছি ন্যাশনালাইজেশন কি ব্যাপারটা? ওকে, ভেরি গুড। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট করতে হবে। ডিসইনভেস্টমেন্ট বিষয়টা কি দেখো, ইনভেস্টমেন্ট কাকে বলে বলো তো? ইনভেস্টমেন্ট কাকে বলে এই বিষয়গুলো সমস্তটা পড়ানো হয়েছে। ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ, এনহ্যান্সমেন্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটালের গ্রোথকে বলা হয় ইনভেস্টমেন্ট। অর্থাৎ আগে মনে করো তোমার একটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি ওয়ান, এই ফ্যাক্টরি থেকে তুমি ইনকাম করছো, প্রফিট করছো, সেই প্রফিটের টাকা তুমি ইনভেস্ট করে আর একটা ফ্যাক্টরি তৈরি করে ফেললে F2, এখান থেকে দুটো থেকে এবার প্রচুর ইনকাম হচ্ছে, তুমি আরো একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেললে F3। তাহলে ইনভেস্টমেন্ট তুমি যত করবে তত তোমার ক্যাপিটাল গেইন হবে। আগে তোমার একটা ক্যাপিটাল ছিল, এখন দুটো হলো, এখন তিনটে হয়ে গেল। তার মানে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে ডিসইনভেস্টমেন্ট মানে কি? ডিসইনভেস্টমেন্ট মানে এটা বিক্রি করে দাও, তোমার কাছে কি হবে? ক্যাপিটাল লস হবে, মানি ইনক্রিজ হবে। এটা বিক্রি করলে তোমার কাছে লিকুইড মানি চলে আসলো, এটা বিক্রি করলে তোমার কাছে লিকুইড মানি চলে আসলো। অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি? ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে ক্যাপিটালকে, ক্যাপিটালকে লো করে দাও। ক্যাপিটালকে লো করলে সরকারের কাছে যে মানি সেটা ইনক্রিজ করে যাবে, এটাকে বলে ডিসইনভেস্টমেন্ট। তাহলে ডিসইনভেস্টমেন্ট করার কথা এখানে বলা হয়েছিল। আর কি? ডিরেগুলেশন, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। ডিরেগুলেশন মানে কি? সমস্ত রেগুলেশন গুলোকে আস্তে আস্তে শিথিল করো। ডি লাইসেন্সিং মানে একই কথা। ডি লাইসেন্সিং মানে কি? ডি লাইসেন্সিং মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা
1991 সাল থেকে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা কি করলো না, ধীরে ধীরে যে এমএসএমই সেক্টরগুলো ছিল, হ্যাঁ, মিডিয়াম স্মল আর মাইক্রো সেক্টর এন্টারপ্রাইজ যেগুলো ছিল, এমএসএমই সেক্টর বিশেষ করে, সেই এমএসএমই সেক্টরে লাইসেন্সগুলোকে ডিলাইসেন্সিং করলো। অর্থাৎ মিডিয়াম, স্মল, মাইক্রো এই সমস্ত এন্টারপ্রাইজ বা এই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্য করার জন্য, ফ্যাক্টরি সেট আপ করার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে না, অর্থাৎ ডিলাইসেন্সিং হলো। এবং মনে রাখবে বিশেষ করে ডিলাইসেন্সিং এমএসএমই সেক্টরে কিন্তু হয়েছিল। ওকে, আর কি হলো, রিডিউসিং সাবসিডিজ, সমস্ত ক্ষেত্রে সাবসিডিগুলোকে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কারণ যত তুমি সাবসিডি প্রোভাইড করবে না, যত সাবসিডি প্রোভাইড করবে তত কি হবে, সাবসিডি প্রোভাইড করলে সরকারের উপর সেই ঘাটতিটা বোঝাটা পড়বে। যেমন এই যে কোভিড সিচুয়েশনে ভারতবর্ষের 80 কোটি জনগণকে রেশনের মাধ্যমে ফ্রি খাওয়ানো হয়েছে, তাই না? চাল যা রেশনে দেয় আর কি, সেগুলো দেওয়া হয়েছে। তো এই যে সাবসিডির মাধ্যমে যে জিনিসগুলো দেওয়া হয়, এটা করলে সরকার তো তাকে পে করতে হয়, সরকারকে পে করতে হয়, অর্থাৎ সরকার বেশি দামে কিনে তোমাকে কম দামে দিচ্ছে, সরকার বহন করছে সেটা, সেই সাবসিডিটাকে রিডিউস করার কথা বলা হয়েছিল। আর কি করা হয়েছিল সব থেকে ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ প্রমোটিং এফডিআই, অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, সেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 1991 এর আগে প্রায় খুব জটিলতর একটা প্রসেস ছিল, আর সেই জটিলতর প্রসেসটাকে শিথিল করা হয়েছিল এফডিআই এর সেকশনে। এফডিআই আমরা অলরেডি পড়েছি, কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যখনই তোমার বাড়িতে, যখনই তোমার দেশে আসবে, তবেই তোমার দেশের উন্নতি হবে। কারণ একটা ব্যবসা করার জন্য হোয়াট ইউ নিড ক্যাপিটাল, টাকা, মূলধন তোমার দরকার। যখনই মূলধন তোমার কাছে আসবে তখনই তুমি সেটাকে দিয়ে ব্যবসা বাণিজ্য করে ইকোনমিকে চাঙ্গা করতে পারবে। তাই এফডিআই কে প্রমোট করার কথা প্রাইভেটাইজেশনের মাধ্যমে বলা হয়েছিল। প্রাইভেটাইজেশনের মাধ্যমে আরো কিছু বলা হয়েছিল, কি সেটা হচ্ছে পাবলিক সেক্টরের রিফর্মসের কথা বলা হয়েছিল। অর্থাৎ গভর্নমেন্ট কি করেছিল, স্টার্টেড আ রেস্ট্রিক্টেড প্রসেস অফ ডিইনভেস্টিং ওনারশিপ অফ, আচ্ছা এটা তো অলরেডি আই হ্যাভ ডিসকাসড। আচ্ছা, প্রাইভেটাইজেশনের কথা তো বলেইছি, হ্যাঁ এখানে। আচ্ছা, আর কি গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে কি, যে এই লাস্ট পয়েন্টটা পড়লেই সমস্তটা বলা হয়ে যায়, যে আনরেস্ট্রিক্টেড ক্রস বর্ডার মুভমেন্টস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ক্যাপিটালস অ্যান্ড লেবার ফোর্স। অর্থাৎ বর্ডারকে ইরেসপেক্টিভ হয়েতে যে ক্রস বর্ডার মুভমেন্টস করতে হবে, কিসের, গুডস অ্যান্ড সার্ভিসের, ক্যাপিটালসের অ্যান্ড লেবার ফোর্সের। অর্থাৎ কোনো দেশ থেকে আমার দেশে গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করবে, আমিও কোনো দেশকে গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করব। কোনো দেশ থেকে আমি ক্যাপিটাল নেব, আমি কোনো দেশকে ক্যাপিটাল দেব। কোনো দেশ থেকে লেবার আমার কাছে আসবে, আমি আবার কোনো দেশকে লেবার দেব। তো এই বিষয়টাই হচ্ছে গ্লোবালাইজেশন, লাস্ট লাইনেই এক কথা ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ গ্লোবাল ডিপোজিটরি রিসিটস, এটা কি জিনিস অলরেডি আমি পড়িয়েছি। গ্লোবাল ডিপোজিটরি রিসিটসের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিভাবে, গ্লোবাল মনে করো যে কোনো একটা বিদেশি ভদ্রলোক, সে মনে করো যে টাটা গ্রুপে ইনভেস্ট করতে চায়, বিদেশি একজন ভদ্রলোক সে টাটা গ্রুপে ইনভেস্ট করতে চায়, তাহলে সেই দেশে টাটা গ্রুপের একটা ইয়ে থাকবে, সেইখানে গিয়ে সেখানে ইনভেস্ট করবে, বোঝা গেল? তাহলে এই গ্লোবাল ডিপোজিটরি রিসিটস মানে হচ্ছে একজন বিদেশি, সেই বিদেশি তার নিজের দেশের শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবে, সেই টাকাটা আমাদের দেশে চলে আসবে। সো এগুলো অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। ওকে, যেমন 1991 এর আগে ইন্ডিয়া হ্যাড অ্যান এক্সট্রিমলি রেস্ট্রিক্টিভ অ্যান্ড অফেন রিগার্ডেড হস্টাইল ফরেন ইনভেস্টমেন্ট পলিসি। অর্থাৎ ভারতবর্ষ, ওই যে বললাম, এই ফরেন ইনভেস্টমেন্টকে মনে করতো একটা শত্রুতাপূর্ণ একটা ব্যাপার মনে করতো। কারণ ওই যে বলেছি যে ভারতবর্ষে ইংরেজরা এসেছিল ব্যবসা করতে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা ব্যবসা বাণিজ্য ছেড়ে রাজপাট দখল করে বসেছে। তো এই কারণে এই হস্টাইল ফরেন ইনভেস্টমেন্ট পলিসিতে বিশ্বাস করতো ভারত। কিন্তু যখন নিউ স্ট্র্যাটেজি আসলো, এটা সাপোর্ট করেছিল না, ফরেন ইনভেস্টমেন্টকে সাপোর্ট করেছিল, যেটা বাইরের দেশ থেকে যাতে ভারতে আমাদের টাকা আসতে পারে সেটা। ওকে, এবং ফরেন ইকুইটি ইনভেস্টমেন্টে 51% পর্যন্ত সুযোগ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং এর জন্য 34টি ইন্ডাস্ট্রিকে লিস্ট করা হয়েছিল, 34টি কোম্পানিকে লিস্ট করা হয়েছিল, এবং তাদেরকে ব্যবসা করার জন্য কিন্তু পারমিশনও প্রোভাইড করা হয়েছিল, পারমিশনও গ্রান্ট করা হয়েছিল। ওকে, সো এই ছিল ওভারঅল তোমাদের ইকোনমিক রিফর্মস। তো
কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, ঠিক আছে, রাখছি। নেক্সট ক্লাসে এর পরে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।